ভারতবর্ষে চৌরঙ্গী পত্রিকা একটি বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নেয়। সেই উদ্যোগে আমিও এই পত্রিকার সঙ্গে যুক্ত হই পত্রিকাটি সম্পাদনা করার সূত্রে। এই পত্রিকা সম্পাদনা করতে গিয়ে বহু বিশিষ্ট মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়, তাদের কাছ থেকে অরবিন্দবাবু সম্বন্ধে অনেক কিছু জানতে পারি, অনেক অজানা কথা জানা যায়। এবং বইটি এই বছরের বইমেলায় যখন প্রকাশিত হলো, তখন পাঠক মহলে এর বিপুল চাহিদা বা জনপ্রিয়তা প্রমাণ করে যে অরবিন্দ মুখোপাধ্যায়ের সম্বন্ধে পাঠকের আগ্রহ এখনো কতখানি। তিনি যে ছবিগুলো, প্রায় 26টা ছবি তিনি তৈরি করেছিলেন, তার মধ্যে বেশিরভাগই সাহিত্য নির্ভর ছবি, এবং তার ছবিগুলো গানে, গল্পে, অভিনয়ে এক একটি ছবি যেন এক একটা মাইল ফলক হয়ে রয়েছে। তিনি প্রত্যেকটা ছবিতেই খুব সহজ সরলভাবে তার বক্তব্য তুলে ধরেছেন। একদিকে যেমন তিনি অসাধারণ সমস্ত কমেডি ছবি করেছেন, ধন্যী মেয়ে, মৌচাক, মন্ত্রমুগ্ধ, পাকা দেখা ইত্যাদি। আবার সিরিয়াস ছবি নিশিপদ্ম, অগ্নিশ্বর, পিতাপুত্র, আহ্বান, কিছুক্ষণ, এরকম আরও অনেক অনেক ছবি আছে যেগুলো মানুষকে এখনও ভালো লাগার অনুভূতি এনে দেয়। এখনও কোনো কোনো টিভি চ্যানেলে যখন তার ছবিগুলো দেখানো হয়, দর্শককে এখনও আটকে রাখতে পারে তার ছবিগুলো। অবশ্যই সেই ছবি রসোত্তীর্ণ হয়েছে বলে আজকে আমরা তার ছবিগুলো দেখে এখনও আনন্দ পাই। আজ থেকে প্রায় 13-14 বছর আগে একদিন টালিগঞ্জ স্টুডিও পাড়ায় অরবিন্দবাবুকে আমি প্রথম দেখি। সম্ভবত তিনি বিকেলবেলায় হাঁটতে বেরিয়েছিলেন। ততদিনে তিনি কাজ ছেড়ে দিয়েছেন, তার চলচ্চিত্র জীবন থেকে অবসর নিয়েছেন। কাছে গিয়ে প্রণাম করলাম, পরিচয় হলো। তিনি আমাকে একদিন তার বাড়িতে যেতে বললেন, ফোন নাম্বার, ঠিকানা ইত্যাদি দিয়ে দিলেন। কিছুদিন পরে গিয়েছিলাম তার বাড়িতে। গিয়ে এক নতুন অভিজ্ঞতা হলো এবং অসাধারণ অভিজ্ঞতা হলো যে ওই রকম একজন প্রবীণ মানুষ, যার স্মৃতিতে বহু বিখ্যাত মানুষের সান্নিধ্যে আসার, তাদেরকে কাছে থেকে দেখার অসাধারণ সমস্ত গল্প জমা হয়ে আছে। সেই গল্পগুলো তিনি মনের মতো শ্রোতা পেলে অনর্গল বলে দিতে পারতেন। আমার সৌভাগ্য হয়েছিল যে মাঝে মাঝেই তার কাছে গেছি, সেই গল্প শোনার টানেই গেছি এবং শুনেছি। সেই সমস্ত গল্প নিয়ে আমি বিভিন্ন জায়গায় লিখেছি, তার সাক্ষাৎকারও লিখেছি। এইভাবে তার সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল এবং ক্রমশ তার ছেলেদের সঙ্গে আমার পরিচয় হয় এবং একটা পারিবারিক বন্ধুতার জুন 2020 প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্রী অরবিন্দ মুখোপাধ্যায়ের 101তম জন্মদিন। আজকের এই দিনটা চৌরঙ্গী পত্রিকার পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। আজকে করোনা মহামারীর প্রকোপে আমরা অনেকেই প্রায় গৃহবন্দী। না হলে অন্যান্য বছরের মতো এবছরেও অনুষ্ঠান করে তাকে স্মরণ করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু সেটা এবছর হচ্ছে না। তো এইভাবে আমরা তাকে স্মরণ। ধন্যী মেয়ে ছবিতে একটি গান বেশ কয়েকজন নামী গীতিকার লিখলো, বাবার পছন্দ হলো না। তারপর উনি প্রণব রায়কে দিয়ে গানটা লেখালেন। গানটা এ ব্যথা কি যে ব্যথা, গানটা গাইলো হেমন্ত মুখোপাধ্যায়, সেটাও সুপারহিট হলো। এবং আশ্চর্যের ব্যাপার যে ধন্যী মেয়ের এই গানটা যার লিপে, তিনিও খুব একটা নাম করা মানুষ নয়, কিন্তু বাবার বক্তব্য হচ্ছে ওই চায়ের দোকানের বৈরাগী গিয়েছিল এ ব্যথা কি যে ব্যথা। গানটা আপনারা সবাই দেখেছেন ধন্যী মেয়ের ছবিতে। অর্থাৎ বাবা মনে করতেন গান যদি ঠিক সিচুয়েশনে পড়ে এবং গানের সুর যদি ভালো হয়, কথা যদি ভালো হয়, কে গাইছে সেটা বড় নয়, গান এমনিতেই হিট হয়ে যায়।
এ ব্যথা কি যে ব্যথা বুঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা বুঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণী সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধই আছে তার। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধই আছে তার। মরমে চোট পেলে সারে না এ জীবনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণী সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়, কি জানি কি হয়, কি জানি কি হয়। বাবার ধন্যী মেয়ে ছবিতে মান্নাদের গাওয়া সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল গানটা যেন একটা ফুটবলের সিগনেচার টিউন হয়ে গেছে। পাড়ার একটা ছোট্ট ফুটবল খেলার মাঠেও সেই গানটা বাজছে, আবার সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ হলেও বাজছে। এটা অদ্ভুত ব্যাপার, এই গানটা সুপারহিট। যা যাও বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা, কেউ করেনি মানা, অন্য কোথা জানা। যা যাও বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা। খুব তো ঘুষ দেখাচ্ছ। বলি নারায়ণ শিলা রবি ঠাকুরকে কি ঘুষ দেবে? গীতে তো তারাই সাক্ষী। সে সাক্ষী ভাঙাতে গেলে Everybody called him, আমরা সকলেই দুলুদা বলতাম, but he was almost like a father figure. ওদের মতো মানুষদের সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা, সেটাই আজকের দিনে বিরল হয়ে এসেছে। জীবনে সিনেমায় আজকে বড় হতে পেরেছি, আমার সবচেয়ে আমি ভালো। আমার বাবা অরবিন্দ মুখোপাধ্যায়ের জন্ম বিহারের মণিহারি গ্রামে। সেই বাড়িতে আমার নজাটা মশাই গৌরমোহন মুখোপাধ্যায় খুব সঙ্গীত প্রেমিক ছিলেন। তখনকার দিনে উনি গ্রামেতে রবীন্দ্রনাথের সমস্ত নৃত্যনাট্যগুলো প্রযোজনা করতেন। আমার মণি জেঠু লালমোহন মুখোপাধ্যায়, রাঙা জেঠু নির্মল মুখোপাধ্যায়, এরা খুব ভালো গান গাইতেন। অর্থাৎ বাবার ছোটবেলাটা মণিহারি গ্রামে একটা সঙ্গীত পরিবেশের মধ্যে বড় হয়। তারপর শান্তিনিকেতনে যায়, সেখানে তো কবিগুরুর সান্নিধ্য এবং সেখানে একটা সুন্দর একটা সঙ্গীতের প্রভাব, এই সব কিছু মিলিয়ে বাবার জীবনে সঙ্গীতটা খুব ভালোভাবে প্রভাবান্বিত করে। বাবা খুব ভালো গান বুঝতেন, কোন সিচুয়েশনে কোন গানটা যাবে, কাকে দিয়ে গাওয়ালে ভালো হয়, কি ধরনের গীত রচনা হবে, এই সমস্তই বাবার খুব কন্ট্রোলে ছিল। যার জন্য বাবার সমস্ত ছবিরই প্রায় গান খুব হিট। বাবা মনে করতেন যে একটা ছবি আমাদের বাঙালিকে যে ভালোবাসা দেয়, সেই ছবিতে কিছু ভালো গান থাকলে এবং সেই গানগুলো যদি ঠিক মতো সিচুয়েশনে পড়ে, মানুষ খুব আনন্দ পায়। অর্থাৎ এই স্কুলিংটা বাবা পেয়েছিলেন বিমল রায়ের কাছ থেকে। এবং আপনারা পরবর্তীকালে দেখবেন, মানে বোম্বাইতে গুলজার, রাজ কাপুর, শক্তি সামন্ত, নাজির হোসেন, রমেশ সিপ্পি, জিপি সিপ্পি, এদের সবারই বইতে একটা গান একটা খুব সুন্দর জায়গা নিয়ে থাকে। যাই হোক, বাবার গান অনেক হিট এবং বাবার ছবিতে পঙ্কজ মল্লিক থেকে আরম্ভ করে নচিকেতা ঘোষ, হেমন্ত মুখোপাধ্যায় থেকে শ্যামল মিত্র, রবীন চ্যাটার্জি, পবিত্র চ্যাটার্জি, রাজেন সরকার সবাই সুর দিয়েছে। এমনকি আর ডি বর্মনও সুর দিয়েছিল
একটা নাটের গুরু বলে বাবা বই করব বলে ভেবেছিলেন, ওতে সুচিত্রা সেন আর সঞ্জীব কুমারকে নিয়ে ঠিক হয়, এবং সঞ্জীব কুমারকে সুচিত্রা সেন রাজিও করেছিলেন সমরেশ বসুর নাটের গুরু। তাতে আর.ডি. বর্মনের মিউজিকও হয়ে গেছে। এমন দুর্ঘটনা হলো, সঞ্জীব কুমার মারা গেলেন, বইটা আর হলো না। আমি তোমারে ভালো বেসেছি, চির সাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, চির সাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। সকালবেলায় গৌরী প্রসন্ন মজুমদার, মানে গীতিকার, বিখ্যাত গীতিকার, আমাদের বাড়িতে সকালে এলেন। মুখটা খুবই বিষণ্ণ। বাবা বাজার থেকে ফিরে বলল, কিরে গৌরী, কি ব্যাপার, কি হলো? বললো, আর বলিস না, মনটা খারাপ হয়ে গেছে। একটা গান লিখে শচীন কর্তার কাছে গেছিলাম এবার পুজোয় HMV-র জন্য। তা শচীন কর্তা বললেন, বৌদির লেখা, মানে আর.ডি. বর্মনের মায়ের লেখা, মীরা দেব বর্মনের লেখায় গান গাইবে। গানটা শুনলি না? হ্যাঁ, আমি শোনালাম। তো দেখি বল। বলে বাবাকে গানটা শোনালো। বাবা বললো, খুব ভালো হয়েছে, তুই আজকে বিকেলে এই গানটা নিয়ে স্টুডিওতে আয়, নচিয়ে আসবি। তা বাবা বিকেল বেলায় গেছে, গৌরী কাকা গানটা নিয়ে এলো, নচি কাকু এলো, গানটা নচি কাকুকে শোনালো। নচি কাকু সুর দেয়া হয়ে গেল, এবং গানটার জন্য বাবা একটা ক্যারেক্টারও তৈরি করে ফেললো, সেটা হচ্ছে নটবর। এবং সেই গান মান্নাবাবু গাইলেন। গান হলো না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। আগে সুর গান হলো, তারপর কিন্তু চিত্রনাট্যে গানটা ঢুকলো। বাবা এত গান বুঝতেন, এত গান ভালোবাসতেন, এবং না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না গানটা সুপার সুপার হিট হলো। এবং শুধু তাই নয়, মান্নাবাবু ওই গান গেয়ে জাতীয় পুরস্কার। আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো। এন্টারটেনমেন্টটা গানের সিচুয়েশন বুঝে। বাবা রবীন্দ্রসঙ্গীতেরও ভালো মানে প্রয়োগ করতেন। অগ্নিশ্বর ছবিতে পুরানো সে দিনের কথা, তবু মনে রেখো, এই দুটো গানকে উনি সুন্দরভাবে ব্যবহার করেন। মনে রেখো, যদি জল আসে হাসি তাতে, যদি জল আসে আঁখি এই 60 দশকের একদম প্রথম দিককার। বাবা তখন নতুন জীবন ছবি তৈরি করছে। একদিন সকালবেলায় গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এলেন। বাবাকে উনি বললেন, যে পুলক কাকু বলল বাবাকে যে, ধুলুদা আপনি এই জায়গাটায় কি গান ভেবেছেন? বাবা বললো, আমি একটা রবীন্দ্রসঙ্গীত ভেবেছি, হেমন্ত বাবুকে দিয়ে গাওয়াবো। তখন পুলক কাকা বললো, আমি এই গানটা লিখেছি, এই গানটা যদি আপনি দেখুন না কেমন হয়। তো বাবাকে শোনালো, বাবার খুব ভালো লাগলো। বাবা বলল, তুমি এই গানটা গিয়ে সুরকার রাজেন সরকারকে গিয়ে শোনাও। এবং রাজেন বাবু শুনলেন এবং খুব চমৎকার সুর দিলেন, এবং হেমন্ত মুখার্জি গাইলেন। গানটা সুপার হিট হলো। সেই গানটা হচ্ছে এমন আমি ঘর বেঁধেছি। অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতের জায়গায় এরকম একটা গান এলো, যে গানটাও সুপার হিট হলো। এবং হেমন্ত মুখোপাধ্যায়ের এটি একটি কালজয়ী গান। আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই, এমন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, স্বপনের। বাবা গানের ক্ষেত্রে খুব
গানের ক্ষেত্রে খুবই মডার্ন ছিলেন। ভাবুন 1975 সালে, আজকে 75 মানে 25, 20, 45 বছর আগে বাবা আশা ভোসলেকে দিয়ে গান গাওয়ালেন বেশ করেছি প্রেম করেছি, এবং মিঠু নেচে নেচে গান গাইছে, গান সুপার হিট, সে হলে তো কেলেঙ্কারি সিটির আওয়াজ। মানে এত মডার্ন 45 বছর আগে বেশ করেছি প্রেম করেছি গানটা গাওয়ানো, ভাবতে পারছেন? এখনকার বেশ করেছি প্রেম করেছি করবই, বেশি করেছি প্রেম করেছি করবই তো, আমি বেশি করেছি প্রেম করেছি করবই তো, আহার আধার মতো, আহার আধার মতো মরতে হলে মরবই তো। বাবার ছবিতে বিশেষ করে অজস্র ধন্যবাদে একটা শঙ্করা রাগের ওপর গান সুর দিয়েছিলেন শ্যামল মিত্র। সেই গানটায় 4 জন স্টলওয়ার্ড দিয়েছিলেন। সেই 4 জন হচ্ছে মোহাম্মদ রফি, আশা ভোসলে, ববির বিখ্যাত গায়ক শৈলেন্দ্র সিনহা এবং শ্যামল মিত্র। আর কোনো বাংলা চলচ্চিত্রের ছবিতে বা আধুনিক গানে 4 জন স্টলওয়ার্ড এইরকম লেভেলের গেয়েছে আমার জানা নাই। গানটা হচ্ছে নয়ন ও কিশোর, শ্যাম ও সুন্দর, শঙ্করা রাগের ওপর, অজস্র ধন্যবাদ ছবি। একজন পরিচালক হিসেবে যদি আমাকে আরেকজন পরিচালককে অর্থাৎ শ্রী অরবিন্দ মুখোপাধ্যায়কে মূল্যায়ন করতে বলা হয়, ওনার পরিচালনার যে গুণগুলো, যে দিকগুলো আমাকে সবথেকে বেশি আকৃষ্ট করেছিল তা সেগুলো নিয়ে বলতে হয়। আমি ওনার অনেকগুলো ছবি দেখেছি। রাগছে তোমার মিষ্টি, রাগছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, 7-20টাই তোমায় রাগাই গো সোনার মেয়ে, রাগছে তোমার মিষ্টি আরো। সবার প্রথমে আমি শ্রী অরবিন্দ মুখোপাধ্যায়কে ওনার 101তম জন্মদিবসে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। অরবিন্দবাবুর সঙ্গে আমার আলাপ হয়েছিল 2008 সালে, যখন উনি ওনার কর্মজীবন থেকে স্বেচ্ছা অবসর নিয়ে নিয়েছিলেন এবং চলচ্চিত্র জগতের সঙ্গে সম্পর্কটাকে অনেকটাই গুটিয়ে নিয়ে এসেছিলেন। উনি তখন বাড়ি থেকে বেরোতেন না। জীবনের শেষ কটা বছর আমি ওনার সঙ্গে খুবই কম সময় পেয়েছিলাম ওনাকে কাছ থেকে দেখার বা ওনার সঙ্গে গল্প করার, কিন্তু যেটুকু সময় আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম এটা আমার জীবনে একটা অন্য একটা অধ্যায় বলতে পারি। তার থেকে আমি এমন কিছু কথা শুনেছিলাম, এমন কিছু তথ্য জেনেছিলাম, এমন কোনো ঘটনার বিবরণী শুনেছিলাম যেগুলো কোনো বইয়ে আমি কখনো পাইনি, বা কোনো সংবাদ মাধ্যমেও এগুলো কখনো সেইভাবে প্রকাশ করা হয়নি। যেমন বিশ্বভারতীতে গুরুদেবের সান্নিধ্যে কাটা ওনার প্রথম জীবন, তারপর নিউ থিয়েটার্সে কর্মজীবনের সূত্রপাত, নিউ থিয়েটার্সের যোগদানের পদ্ধতি এবং কর্মপ্রক্রিয়া, বিমল রায়ের পরিচালন পদ্ধতি, এগুলো সবই ওনার থেকে আমি শুনেছিলাম, জেনেছিলাম। এবং ওনার অভূতপূর্ব স্মরণশক্তি এবং সূক্ষ্ম রসবোধের দ্বারা আমি ভীষণভাবে আকৃষ্ট হয়েছি। অরবিন্দ মুখোপাধ্যায়ের গল্প বলার ভঙ্গিমাটা যেমন খুব ইন্টারেস্টিং ছিল, ঠিক তেমনই ছিল ওনার সূক্ষ্ম রসবোধ, সেন্স অফ হিউমার। স্থূল রসে ভরা নয়, জোর করে লোককে হাসানো নয়,
ইন্টেলিজেন্টলি উনি অ্যাপ্লাই করতেন এটাকে। তার কারণ অবশ্য ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা ওনার শিক্ষা দীক্ষা, ওনার পড়াশোনা। শুনেছি উনি মেডিকেল পড়তে পড়তে এই লাইনে চলে আসেন এবং রবীন্দ্রনাথের কাছে পড়েছিলেন। তাছাড়াও ওনার বিভিন্ন বিষয়ে প্রচুর পড়াশোনা ছিল। এই পড়াশোনা করার অভ্যেসটা ওনার মধ্যে একটা সাহিত্যবোধ, একটা রসবোধ তৈরি করে দিয়েছিল। তবু আমি বলবো যে সূক্ষ্ম রসবোধটা কিন্তু খুব কঠিন ব্যাপার, সবার মধ্যে থাকে না। এবং পরিমিতিবোধ আমি কতটা দেব, কতক্ষণ ধরে একটা দৃশ্যের বর্ণনা দেব, এই কাজটা কিন্তু খুব কঠিন কাজ, যেটা কিন্তু উনি খুব সহজভাবে পারতেন। এই জন্যই ওনার পরিচালিত অনেকগুলো ছবি আপনি যদি দর্শকদের জিজ্ঞেস করেন, দেখবেন কেউ 6 বার, কেউ 8 বার, কেউ 10 বার, কেউ বারবার দেখেছে ছবিটা। মানে রিপিট ভিউইং। এটা তখনই থাকে যখনই দর্শক একটা ছবির চিত্রনাট্যের মধ্যে সেই আকর্ষণটা পায় যে তার বারবার ছবিটা দেখতে ইচ্ছে করে, যেটা কিন্তু অরবিন্দবাবুর ছবিগুলোর মধ্যে ছিল। যাই হোক, পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের মূল্যায়ন আমার মনে হয় ওনার মৃত্যুর পরে শুরু হয়েছে। আমি ওনার সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকায় বেশি পড়ার সুযোগ পেয়েছি ওনার মৃত্যুর পর। জীবিত অবস্থায় মিডিয়া একরকম ওনাকে ব্রাত্যই করে রেখেছিল, কিন্তু তাতে কিছু যায় আসে না। দর্শকদের মনে উনি ছিলেন, উনি আছেন, উনি থাকবেন। আবার কবে আমরা আরেকজন অরবিন্দ মুখোপাধ্যায়ের মতন স্টোরি টেলারকে পাবো, তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে। উনি এস্টাবলিশ ছিলেন, অনেক আগে থেকেই তিনি ভালো ভালো ছবি করেছেন এবং প্রতিষ্ঠিত ছিলেন এবং খুব রসিক এবং বিনয়ী লোক হিসেবে, পরিচালক হিসেবে ওর খ্যাতি ছিল। বিশেষ করে রসিকতা সম্পর্কে ওর জ্ঞান অত্যন্ত সূক্ষ্ম ছিল। আমি প্রথম যে ছবি দেখে মুগ্ধ হয়েছিলাম কলেজ জীবনে, সেটা হচ্ছে কিছুক্ষণ। বনফুলেরই লেখা, সুন্দর ট্রিটমেন্ট, ওই রকম সময়, ওই রকম স্লিক ছবি, ঠিক কমেডি নয়, কিন্তু সিরিয়াস ফিল্ম। কমেডিয়ান হিসেবে সেখানে আমরা রবি ঘোষকে প্রথম দেখতে পাই। অনেকে ভাবেন যে রবি ঘোষ বোধ হয় সত্যজিৎ রায়ের আবিষ্কার, আসলে তা নয়, কিন্তু ওরই আবিষ্কার। অরবিন্দ মুখোপাধ্যায় যেহেতু আমরা যেটাকে মেইন স্ট্রিম বলি সিনেমার ভাষায়, যেহেতু সেই মূল ধারাতে ছবি করেছেন, অনেকেরই ধারণা যে তিনি হয়তো বিনোদনকে প্রাধান্য দিয়েছেন। এখন এইটা আমাদের একটা গড় ধারণা আছে যে বিনোদনকে যদি আমরা প্রাধান্য দিই, তাহলে হয়তো আমরা মানুষের জীবন সম্পর্কে যে সমস্ত গভীর কথা, মানুষের জীবনের ব্যথা যন্ত্রণা, নানা রকমের দুর্দশা, সেই গভীর কথাগুলো বা জীবন যন্ত্রণার কথাগুলো বলতে বোধহয় আমরা ভুলে যাই। কিন্তু এটা বোধহয় আমাদের ভুল, কারণ অরবিন্দ মুখোপাধ্যায় যে ঘরানা থেকে উঠে এসেছিলেন, যে পারিবারিক ঘরানা থেকে, তার দাদা বনফুলের যে সাহিত্যিক ঘরানা, সেখানে কিন্তু বনফুল একটা ছোট গল্প বলতে গিয়ে কখনো কিন্তু পাঠককে বিরক্ত করেনি। কিন্তু তার মানে এই নয় যে সেখানে গভীরতা কম ছিল। আমি অরবিন্দ মুখোপাধ্যায়ের একটি ছবি সম্প্রতি দেখি, এই ছবিটার নাম কোষ্ঠীপাথর। আমার ধারণা এই ছবিটা খুব কম দর্শকই দেখেছেন। এই ছবিটি ইউটিউবে আমি দেখার সৌভাগ্য অর্জন করলাম। এই কোষ্ঠীপাথর ছবিটাতে আমি দেখতে পেলাম যে থিয়েটারের শিল্পীদের, পেশাদার থিয়েটারের শিল্পীদের, তাদের কি সাংঘাতিক জীবন যন্ত্রণার কথা উনি ফুটিয়ে তুলেছেন। সেটা ফুটিয়ে তুলছেন একটা রোম্যান্টিক গল্পের মেজাজে, তার মধ্যে কিছুটা হাসি আছে, কিছুটা মজা আছে, রোম্যান্স আছে, সমস্ত কিছুই আছে, গান, সব কিছুই আছে। কিন্তু তার ভেতরে, এই মোড়কটার ভেতরে যে কথাটা বলছেন, সেটা কিন্তু থিয়েটারের যে দিন আনি দিন খাই যে শিল্পীরা পেশাদার থিয়েটারে, তাদের একটা রঙ্গমঞ্চকে টিকিয়ে রাখার যে লড়াই। আপনারা যারা নকল সোনা দেখেছেন, তারা দেখেছেন যে নকল সোনার মধ্যে
বারবার অরবিন্দ মুখোপাধ্যায় এটা দেখানোর চেষ্টা করেছেন যে আসলে বিনোদন শিল্পীরাও এক ধরনের শ্রমিক। এই থিয়েটার শিল্পীরাও, পেশাদার থিয়েটারে কাজ করেন, তাদের একটা গ্ল্যামার জগতের ভেতর দাঁড়িয়ে মঞ্চে কাজটা করতে হয়, কিন্তু তারাও শ্রমিক। এই নকল সোনা এবং কষ্টি পাথর, এই দুটো ছবিকে একসঙ্গে যদি মিলিয়ে দেখা যায় তাহলে কিন্তু এটা আমরা দেখতে পাবো। বা ধরুন যে নিশিপদ্ম, যেটা উত্তম কুমারের গ্ল্যামারের ছটায়, বিভূতিভূষণের গল্পের আবেদনে, এই সমস্ত কিছুতে একটা মস্ত বড় সত্য ঢেকে যায় যে আসলে সেই সময় দাঁড়িয়ে যৌন কর্মীদের জীবন, তাদের লড়াই, তাদের অধিকার, তাদের জীবনের ভেতর লুকিয়ে থাকা যে মানবিকতা, এগুলোকে উনি কিভাবে তুলে এনেছেন। কিংবা ধরুন আমি ওর একদম চূড়ান্ত হাসির একটা ছবির কথা বলছি, যে ছবিটা হচ্ছে মৌচাক। এই যে মৌচাক ছবিটা, দেখবেন যে মৌচাক ছবিটার ভেতরে কিন্তু উনি যে ছেলেটিকে নিয়ে আসেন নায়ক হিসাবে, যে চরিত্রটা রঞ্জিত মল্লিক করেছিলেন, সে কিন্তু আসলে এসে পড়ে একটি শ্রমিক মহল্লা, একটি কারখানার ভেতর, এবং তাকে ঘিরে কন্যাদায়গ্রস্ত বাবাদের যে ছুটোছুটি, তাকে নিয়ে যে টানাটানি। আবার এটা দেখতে দেখতে কিন্তু বালজাকের রসিকতার কথা মনে পড়েছে। বালজাকের যে সমস্ত চরম হাসির গল্প, দেখবেন যে সেগুলো মোড়কটা সরালে দেখা যেত যে আসলে সেই হাসির আড়ালে আছে দারিদ্র্য। বা আমাদের চার্লি চ্যাপলিনের ছবির যেটা মূল, এই মৌচাকের ভেতরেও যদি আপনারা এই কন্যাদায়গ্রস্ত বাবাদের নিছক মজার দৃশ্যগুলোকে একটু সরিয়ে রেখে একটু অন্যভাবে ভাবেন, তাহলে কিন্তু সেখানে দেখতে পাবেন যে অনেক নিম্নবিত্ত অভিভাবকের চোখের জল, অনেক ইঁদুর দৌড় সেখানে কিন্তু মিশে রয়েছে। অরবিন্দ মুখোপাধ্যায় এইরকমই একজন পরিচালক, যে কারণে তার চূড়ান্ত সিদ্ধি যে ছবিটায় অগ্নিস্বর, তার মধ্যে দেখবেন যে কত অসংখ্য মানুষ 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 এবং ওইখানে উত্তম কুমার যে বলেন ওই চরিত্রটি অগ্নিস্বর, যে তোমাদের সঙ্গে আমার আগে দেখা হয়নি। এইটা মনে হয় যে এইটা যেন স্বয়ং পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়েরই একটি স্টেটমেন্ট, একটি বিবৃতি, যে সেই জীবনানন্দ দাশের ভাষায় বলতে গেলে দেখিতে চেয়েছে সে মানুষের মুখ, মানুষের মুখ, অবিরাম মানুষের মুখ, নিম্নবিত্ত মানুষ, শ্রমজীবী মানুষ, দুর্দশায় থাকা মানুষ, সেই সব মানুষের গল্পই কিন্তু অরবিন্দ মুখোপাধ্যায় পর্দায় বারবার অত্যন্ত মমতার সঙ্গে তুলে এনেছে। ফলে অরবিন্দ মুখোপাধ্যায়ের ছবি আমার কাছে অন্তত মানুষের মুখের মিছিলের ভাষা। বৈশাখীর অরবিন্দ মুখোপাধ্যায় সংখ্যা হয়েছিল 2001 সালে সেপ্টেম্বর মাসে। সেই সময় আমার পাশে ছিলেন অধ্যাপক বিষ্ণু বসু। আসলে আমার পত্রিকা ওটাই হচ্ছে দ্বিতীয় সংখ্যা। আমার পত্রিকা বৈশাখীর জন্ম 2000 সালের অক্টোবর মাসে। এর আগে দীর্ঘ 7 বছর মানে কি করে আমি এই সিনেমার প্রতি ইন্টারেস্টেড হলাম এবং পত্রিকা করার প্রতি ইন্টারেস্টেড হলাম, সিনেমার সংখ্যা করে যাচ্ছি একের পর এক, সে কথা বলতে গেলে একটু পেছনে যেতে হবে। যে আমি দীর্ঘ 7 বছর কবি সমরেন্দ্র সেনগুপ্তের বিভাগ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম। আমার ম্যাগাজিন করার অনুপ্রেরণা এবং শিক্ষা ওখান থেকে। সেই সময় ত্রৈমাসিক বিভাগ পত্রিকা সাধারণ সংখ্যার পাশাপাশি সিনেমার সংখ্যাও করত। সেখানে যেমন প্রকৃত যথা চিত্র পরিচালকদের ছবি বিষয়ে আলোচনা থাক, তেমন বিভিন্ন ভালো ছবির চিত্র ছাপা হতো। চিত্রনাট্যগুলি পড়তে আমার বেশ ভালো লাগে, এখনো লাগে। মূলত ওখান থেকে আমার সিনেমার উপর একটা ঝোঁক আসে এবং আমিও ঠিক করি একটা পত্রিকা করব এবং সাহিত্যের পাশাপাশি সিনেমা সংখ্যাও করব। কিভাবে করতে হবে সেটা অনেকটা জেনে গেছি, তাহলে অসুবিধা হয়নি। হ্যাঁ, এই ব্যাপারে আর একটা কথা বলার আছে। যখন আমি পত্রিকা প্রকাশ শুরু করলাম তখন আমার সঙ্গে যোগাযোগ করলো আরেকজন সিনেমা পাগল মানুষ, অধ্যাপক বিষ্ণু বসু। উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। প্রায়শই বেলগাছিয়ার কালিন্দী স্টেটের ওনার বাড়িতে ছুটে যেতাম। প্রথম সংখ্যা সাধারণ সংখ্যা হিসেবে বেরোলো। পরের সংখ্যাটি উনি বললেন চলো
অরবিন্দ মুখোপাধ্যায়কে নিয়ে একটা ইস্যু করা যাক। অরবিন্দ বাবুর সঙ্গে যোগাযোগ করলাম, সেটা ছিল 2001 সাল। নির্দিষ্ট দিনের দুপুর বেলা বিষ্ণুদূত মেট্রো করে একাই কালীগঞ্জ উত্তম কুমার স্টেশনে চলে এলেন। আমি অপেক্ষায় ছিলাম। ওনাকে নিয়ে সামনে অরবিন্দ বাবুর বাড়ি গেলাম। অরবিন্দ বাবু তো খুব খুশি। আসলে মানুষটি ছিলেন অত্যন্ত সহজ সরল এবং মিশুকে। হই হই করে কথা বলেন। একটি ঘরে সাক্ষাৎকার নেওয়া শুরু হলো। টেপ অন। উনি স্মৃতিচারণায় তন্ময় হয়ে গেছেন। ছেলেবেলায় বিহারের তার সেই মণিহারি গানের কথা, পরবর্তীকালে ডাক্তারি পড়ার কথা এবং তা ছেড়ে দিয়ে দাদা বনফুলের হাত ধরে শান্তিনিকেতনে পড়তে যাওয়ার গল্প এবং রবীন্দ্রনাথের সংস্পর্শে আসা। উনি 1939 সালে শান্তিনিকেতনে পড়তে গিয়েছিলেন। এই কথাগুলো একেবারে নন স্টপ বলে যাচ্ছেন, আমরা শুনছি। ঘরে তখন 3 প্রথম নিরাপদ। এইভাবে পাক্কা 3 ঘন্টা সাক্ষাৎকারটি চলেছিল। এটাই ছিল বৈশাখী অরবিন্দ মুখোপাধ্যায় সংখ্যাটির মূল আকর্ষণ। এছাড়া এই সংখ্যায় স্মৃতিচারণ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, তরুণ কুমার, প্রফুল্ল রায়, সঞ্জয় মুখোপাধ্যায়, নির্মল ধর প্রমুখ। এর ঠিক 19 বছর পর অর্থাৎ 2020 সালে তারই জন্ম শতবর্ষে চৌরঙ্গী পত্রিকা প্রখ্যাত এই চলচ্চিত্র পরিচালকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সংখ্যা প্রকাশ করেছে। এই সংখ্যাটিও পাঠকদের সমৃদ্ধ করবে বলে আমার বিশ্বাস। কারণ সম্পাদক শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াসে ও অতিথি সম্পাদক গোপাল দাসের সুদক্ষ সম্পাদনায় সংখ্যাটি সত্যি মূল্যবান হয়েছে। আমি আমার সংখ্যায় সেদিন যা দিতে পারিনি, এখানে তা রয়েছে। বিশেষ করে কিছুক্ষণ ও নকল সোনার বুকলেট দুটি এবং কিছু দুষ্প্রাপ্য লেখা ও ছবি অবশ্যই সমৃদ্ধ করেছে সংখ্যাটিকে। আসলে অরবিন্দ বাবু অর্থাৎ ঢুলু বাবুদের মতো পরিচালকেরা হলেন বাংলা সিনেমার অভিভাবক। একথা ভুললে চলবে না। আজকের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে সিনেমা পাঠ্য হয়েছে। সেই পাঠ নিতে গেলে এই সব মহান চলচ্চিত্র পরিচালকদের কথা জানতেই হবে। তাদের কাজ সম্পর্কে ওয়াকিবহাল হতেই হবে। তা না হলে কিন্তু চলচ্চিত্র শিক্ষা সম্পূর্ণ হবে না এবং এই চর্চার মধ্যে দিয়েই ওরা বেঁচে থাকবেন আমাদের কাছে। সে কি ভোলা যায়? আয় আরে একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কবু প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দোলা বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলায়। আয় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। উড়ালো সেদিনের কথা চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়?